আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল পোর্শনটা আর কি। এইখানে ওই 9-10-এ যে 6 নাম্বার চ্যাপ্টারে কেমিস্ট্রির ঘনমাত্রা নিয়ে পড়ছিলাম, একটু মোলারিটি বা দ্রবণের ঘনমাত্রা আয়তনের সাথে সম্পর্ক, এগুলো একটু দেখছিলাম। তো সেই জিনিসগুলারই এখানে আর একটু অ্যাপ্লিকেশন, আর হচ্ছে একই সাথে এই ঘনমাত্রাকে আরো কয়েকভাবে প্রকাশ করা যায় সেগুলো আমরা দেখব। আমি এই ক্ষেত্রে একটু বইয়ের সিরিয়ালটাকে একটু ওলটপালট করবো আর কি। তোদের যেভাবে সুবিধা হবে বুঝতে আমি সেভাবেই বুঝাবো। তো বইয়ে এই টপিকটা শুরু হওয়ার আগে, তার আগে ওই কিছু আরো ল্যাবের কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে কথাবার্তা বলছে, তবে আমরা এই টপিকটা পড়ে তারপরে একটা টপিকে ঢুকে ওগুলা নিয়ে আলোচনা করবো, মানে সবই কভার হবে, একটু আগে পরে হবে, তাতে তোদের জন্য সুবিধা হবে আর কি। তাহলে শুরু করতেছি। আজকে হচ্ছে ফার্স্টে ঘনমাত্রা। ঘনমাত্রা 9-10 আমরা অলরেডি জেনে আসছি ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা যেটা ছিল। তো নর্মালি আমরা জানি যে দ্রবণ দ্রবণের মধ্যে আহ, একটা হচ্ছে দ্রাবক, আর আরেকটা যেটা দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলি দ্রব। এই দ্রব আর দ্রাবক মিলে টোটাল হয় হচ্ছে দ্রবণ। তো একটা দ্রবণ আহ, কতটুকু ঘন সেটা আমরা বুঝতে পারি এই ঘনমাত্রা দিয়ে। লঘু বা ঘন সেটা আমরা তার ঘনমাত্রা দিয়ে বুঝতে পারি। তবে ঘনত্ব আর ঘনমাত্রা দুইটা জিনিস সেম না। আহ, ঘনত্ব ছিল হচ্ছে ভর বাই আয়তন, মানে আমরা এই দ্রবণের ঘনত্ব যদি বের করতে বলে, দ্রবণটার আয়তন যেটা সেটা ধর এখান থেকে কত এমএল আয়তন সেটা, আর দ্রবণটাকে ওয়েট করলে তার ভরটা যেটা কত আসে, ওই ভর বাই আয়তন হচ্ছে ঘনত্ব। বাট ঘনমাত্রা কিন্তু ডিফারেন্ট জিনিস ছিল। ঘনমাত্রা হচ্ছে আহ একক আয়তনে দ্রবীভূত দ্রবের ভর, দ্রবণের একক আয়তনে কতখানি দ্রব দ্রবীভূত আছে সেইটা। এখন এটাকে অনেকভাবে বলা যায়, তাহলে আমরা ফার্স্টে নর্মালি যদি ঘনমাত্রাকে খুব নর্মাল ভাবে লিখতে চাই, তাহলে ব্যাপারটা এরকম হবে যে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, এটা হচ্ছে ঘনমাত্রা। আর যদি আমরা ঘনত্ব বলি এই একই দ্রবণের, তাহলে এরকম হবে পুরা দ্রবণের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। দুইটা ডিফারেন্ট জিনিস, ওকে। আচ্ছা, তো আমরা এই ঘনমাত্রাটাকেই কয়েকটা এককে প্রকাশ করতে পারি, কয়েকটা ভাবে বলতে পারি। তো আমরা 9-10-এ যেটা পড়ে আসছিলাম সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা বা মোলারিটি, সেটা ছিল এটা। তো আমি মোলার ঘনমাত্রা বা মোলারিটিতে চলে যাচ্ছি। মোলার ঘনমাত্রা বা মোলারিটি, এটা বলতে কি বুঝাইতো, এটা ছিল হচ্ছে, এবার আমরা দ্রবের ভর না বলে দ্রবের মোল সংখ্যা বলবো, আর দ্রবণের আয়তনে, তার মানে হচ্ছে স্থির তাপমাত্রায় এই কথাটা বলা খুব জরুরি। স্থির তাপমাত্রা বলা লাগবে বা নির্দিষ্ট তাপমাত্রা। স্থির তাপমাত্রায় দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে, মোলারিটি বলে, মোলারিটি বলে। আচ্ছা, এই সংজ্ঞা তোরা অবশ্য 9-10-এ পড়ে আসছিলি। তো এখন যদি আমরা এই মোলার ঘনমাত্রাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে লিখতে যাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। তো আমরা এটাকে মোলারিটি দিয়ে বললাম, মোলারিটি সেটা এরকম দাঁড়াবে এবার।
উপরে এবার চলে যাবে প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার আয়তনে আর কি, বা প্রতি লিটার দ্রবণের প্রতি লিটার আয়তনে, মানে দ্রবণের আয়তন সেটা হবে লিটারে, মানে উপরে থাকবে দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা, আর নিচে হচ্ছে দ্রবণের আয়তন। কেউ কিছু না বুঝলে বলিস, এটা অবশ্য 9 10-এ ছিল, না বোঝার কথা না। তাহলে ব্যাপারটা এরকম, আয়তনটা লিটারে কিন্তু, তো ব্যাপারটা এরকম দাঁড়াবে, মোলারিটিকে আমরা এস দিয়ে দেখাইতাম, দ্রবের মোল সংখ্যাকে এন দিয়ে দেখাই, আর আয়তনকে আমরা ভি দিয়ে দেখাই, এই আয়তনটা লিটারে হবে। তো এস ইকুয়ালস টু ছিল এন বাই ভি। তাহলে এটার এককটা কি কি লেখা যায়, তো যেটা 9 10-এ তোরা ভুল করতে খুব কমন, বলতে ভুল হইতো, লিখতেও ভুল হইতো, এটাকে বলা যাবে মোল পার লিটার, বা কেউ এটাকে বলতে পারবে মোলার, বা শুধু এম দিয়ে প্রকাশ করবে, ক্যাপিটাল এম। অনেকে এটা বলার সময় মোল বলে ফেলতো, এটা মোল না, এটা মোলার বা মোল পার লিটার বাই ক্যাপিটাল এম। আচ্ছা, তো বা এভাবেও বলা যাবে যে এই দ্রবণের মোলারিটি এত, ওকে, এভাবেও বলা যাবে, মানে আগে মোলারিটি কথাটা বলে তারপরে সংখ্যাটা বলা যাবে শুধু, তবে আমরা 1 মোলার 2 মোলার এভাবেই বলবো। আচ্ছা, তো আমরা এই যে এই সূত্রটা যেটা আমাদের পরিচিত, এখন এইটাকে, ব্যাপার হচ্ছে যে আমরা ল্যাবে যখন কাজ করতে যাই তখন সবসময় আমরা দ্রবণের আয়তন, মানে টেস্ট টিউবে যখন কাজ করি তখন টেস্ট টিউবের মধ্যে ছোট ছোট টেস্ট টিউব, সেটার মধ্যে সর্বোচ্চ ওই দ্রবণগুলা 10 ml 15 ml 25 ml 50 ml এরকম ml এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, লিটারে সাধারণত থাকে না। তো আমাদের ম্যাথেও বারবার দ্রবণগুলো এরকম ml এর মধ্যেই দেওয়া থাকবে। সো আমরা এই সূত্রটাকে একটু অন্যভাবে লিখতে চাই। আমরা আবার জানতাম যে মোল সংখ্যা সমান সমান এরকম একটা সূত্র জানতাম আমরা, যে মোল সংখ্যা n সমান সমান ছিল W বাই এম, মানে হচ্ছে ভর বাই আণবিক ভর। এটাকে আবার লেখা যাইতো ভি বাই 22.4, ভি হচ্ছে আয়তন লিটার, মানে এসটিপি তে যদি আয়তন দেওয়া থাকতো সেটাকে 22.4 দিয়ে ভাগ করে আমরা মোল সংখ্যা বের করতে পারতাম, আর যদি অনুসংখ্যা বলা থাকতো সেটাকে আবার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিয়ে মোল সংখ্যা বের করতে পারতাম। এটাও 9 10 এর সূত্র। তো আমরা এইখানে এই আমাদের যদি এই সূত্রটাকে আমরা একটু এভাবে লিখি, এবার এস ইকুয়ালস টু এন সমান সমান আমরা এই ডাব্লিউ বাই এম যেটা, সেটা এখানে লিখে দিলাম ডাব্লিউ বাই এম, আর ভি এখানে যেটা লিটার ছিল, এই ভিটা যদি এমএল এ দেওয়া থাকে, ভিটা যদি এমএল এ দেওয়া থাকে তখন আমার কি করা লাগবে, লিটার বানাইতে হবে, তো 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা লিটার বানাবো। তার মানে সূত্রটাকে আমি একটু চেঞ্জ করে এভাবে আনলাম, এন সমান সমান ভর বাই আণবিক ভর, মানে দ্রবের ভর আর আণবিক ভর, আমি পরিচয়গুলো একটু পরে লিখে দিব, তোরা 9 10 অবশ্য পড়ছিস, কিভাবে আসছে সেটা একটু দেখাচ্ছি। আর এই ভি, হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, ওই সূত্রটাই আনতেছি, ওটা কিভাবে আসছে। ওকে, এন সমান সমান ডাব্লিউ বাই এম, আর এখানে ভি যদি মিলিলিটারে দেওয়া থাকে তখন আমরা এটাকে 1000-এ ভাগ দিয়ে লিটারে নিয়ে যাব। তাইলে লাস্টের সূত্রটা এরকম দাঁড়াচ্ছে, এস ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ইন্টু ভি, এই ভিটা অবশ্যই মিলিলিটারে। এটা হচ্ছে আমাদের সূত্র, যেটা 9 10 সরাসরি এমভিএস বাই 1000 দিয়ে দেওয়া ছিল। ওকে, এই সূত্রটা এভাবে আসছিল। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখন এখানে কোনটার কি পরিচয় সেগুলা যদি একটু বলি। এই কার্ডটা থেকে যেন সাউন্ড আসতেছে, সানজু তোরটা থেকে সাউন্ড আসতেছে। এই ডাব্লিউ হচ্ছে দ্রবের ভর, আর সেটাকে আমাদের গ্রাম এককে নিতে হইতো। এম হচ্ছে দ্রবের আণবিক ভর, নর্মালি আণবিক ভরের কোনো একক নাই, তবু যদি এক্স্যাক্টলি বলা উচিত তাইলে আণবিক ভরের এককটা হচ্ছে গ্রাম পার মোল। ওকে, এটা হচ্ছে আণবিক ভরের একক। আচ্ছা, আর মানে এম ভি হচ্ছে
দ্রবণের আয়তন সেটা মিলিলিটারে, আর এস তো মোলারিটি বা মোলার ঘনমাত্রা। তো এই সূত্র আমরা জানি, এটা আমাদের জন্য কমন। এখন কথা হচ্ছে এই ঘনমাত্রাকে মোলারিটি বা মোলার ঘনমাত্রা ছাড়াও আরো কয়েকভাবে প্রকাশ করা যায়। তো সেগুলো আগে একটা একটা করে দেখাচ্ছি, মানে ওগুলা নিয়েও আমাদের কোশ্চেন আসবে। তার আগে আরেকটু ছোট্ট করে বলে দিই যে আমাদের আহ, এই দ্রবণের ঘনমাত্রার উপরে ভিত্তি করে দ্রবণের কয়েকটা টাইপের নাম করা হয়েছে, এরকম যে যদি দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয়, আই মিন তার প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা 1 মোল হয়, তখন আমরা সেই দ্রবণটাকে মোলার দ্রবণ বলতাম। যদি 1/2 মোল করে দ্রবীভূত থাকতো তাইলে সেমি মোলার বলতাম। যদি 1/10 মোল করে দ্রবীভূত থাকতো তাহলে ডেসিমোলার বলতাম। তো এভাবে আমি একটু ছকে লিখে দিচ্ছি, সেটা আমাদের কোশ্চেনে প্রায় আসবে এবং লাগবে। যে এটা হচ্ছে দ্রবণ আর এটা হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি। আচ্ছা, ঘনমাত্রা লিখে দিই, মোলার ঘনমাত্রা বা মোলার। যদি দ্রবণ বলা হয় যে দ্রবণটা হচ্ছে মোলার দ্রবণ, তাহলে আমরা বুঝে নিব সেই দ্রবণটার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। ওকে। যদি বলা হয় সেমি মোলার দ্রবণ, তার মানে বুঝাচ্ছে সেটা হচ্ছে 1/2 মোলার, মানে 0.5 মোলার। এই হাফ মোলারকে এই হাফ ওয়ালাইকুম আসসালাম, হাফ মোলারকে এভাবেও লেখা থাকতে পারে m/2। হয়েছে, আগেই শুরু হয়েছে, তুই এত লেট করলি কেন? আচ্ছা, সমস্যা নেই। তো সেমি মোলারকে এভাবেও লেখা থাকতে পারে m/2 মোলার। হ্যাঁ, মানে m/2 মানে হচ্ছে যে হাফ মোলার, মোলারটা উপরে চলে আসছে আর কি। তারপর হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার মানে হচ্ছে যদি ঘনমাত্রাটা 0.1 মোলার হয়, যেটাকে এভাবেও লেখা থাকতে পারে 1/10 মোলার, মানে হচ্ছে m/10, এভাবেও লেখা থাকতে পারে। তারপর হচ্ছে ডেসির পরে আছে হচ্ছে সেন্টিমোলার। সেন্টিমোলার এর মানে ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার, আই মিন 1/100 মোলার, যেটাকে m/100 এই আকারেও লেখা থাকতে পারে। লাস্ট মিলিমোলার। মিলিমোলার হচ্ছে 0.001 মোলার, আই মিন m/1000, এভাবেও লেখা থাকতে পারে। ওকে, এগুলা অঙ্কের ক্ষেত্রে মাঝে মাঝে ভেবে বলে দিবে যে সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণের এত ml নিয়ে কাজ করা হয়েছে, এরকম বলতে পারে। এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কোশ্চেন নাই। হ্যাঁ ভাইয়া, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আসতেই পারে, বলতেই পারে। আচ্ছা, এবার আসি। আমরা কেউ কি আর কিছু বলতেছিলি? না না না, এত দূর যাবে না, এগুলাতেই সীমাবদ্ধ, এর বেশি আর যাবে না। ওকে। আচ্ছা, এখন আসি এই মোলারিটি ছাড়া। এখন তো মোলারিটি তো তোরা আগে জানছিস, এটা নতুন না তোদের কাছে। খালি ওই কিভাবে আসে সূত্রটা ওটা একটু দেখালাম। তারপরে যেটা ঘনমাত্রাকে আরেকটা ভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মোলালিটি। মোলালিটি এইটা একটু বলি। মুসলাম, বিরক্ত লাগলে বলিস। হ্যাঁ, এরপরেরটা হচ্ছে মোলালিটি। আগেরটা ছিল মোলারিটি, এবার হচ্ছে মোলালিটি। আচ্ছা, এইটা হচ্ছে আগেরটা ছিল আহ নির্দিষ্ট তাপমাত্রায় আহ প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাটা। আর এবার হবে প্রতি এবার আর স্থির তাপমাত্রা না বললেও চলবে। কেন বলতেছি, কোন দ্রবণের
প্রতি, আগের বার ছিল প্রতি লিটার, এবার হচ্ছে প্রতি কেজি। দ্রাবকে, আগের বার কিন্তু ছিল দ্রবণে, প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের বা তার মোলালিটি বলে, তার মোলালিটি বলে। আচ্ছা, কোন দ্রবণের, আগের বারের সাথে তফাৎগুলো একটু বলি। আগের বার ছিল হচ্ছে স্থির তাপমাত্রা ছিল, এখন স্থির তাপমাত্রা দরকার নাই। কোন দ্রবণের প্রতি কেজি দ্রাবকে, তার মানে এবার দ্রাবক, আমি পুরা দ্রবণ না, শুধু ধর পানির মধ্যে লবণ মিশাচ্ছি, তখন পানি, প্রতি কেজি পানিতে আর কি দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, মানে লবণের কতখানি মোল আছে তার, সেটাকে তার মোলালিটি বলবো। তার মানে যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই ব্যাপারটা এরকম, মোলালিটি এটা এরকম দাঁড়াচ্ছে, দ্রবের মোল সংখ্যা, তন্নি কি জয়েন দিছিস না, ডিভাইডেড বাই দ্রাবকের ভর, আগের বার কিন্তু আয়তন ছিল, দ্রাবকের ভর এটা কেজিতে। ওকে, তো এখন আমরা এই মোলালিটি এটাকে এম দিয়ে দেখায়, তো কখনো অবশ্য ইয়া দিয়েও দেখায়, সি দিয়েও দেখায়, কখনো সি এম এভাবেও দেখায়। ওকে, মানে কনসেন্ট্রেশন মোলালিটিতে, আর কখনো শুধু সি দিয়েও দেখায়, যেটা ইচ্ছা দেখাইতে পারিস। তো এইটাকে আমরা দ্রবের মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যাকে আমরা এন দিয়ে দেখাইলাম। আর দ্রাবকের ভর, আগের বার যেটা দ্রাবকের আয়তন ভি ছিল, আমরা এবার দ্রাবকের ভরটাকে ক্যাপিটাল ডাব্লিউ, আচ্ছা W2 দিয়ে দেখাচ্ছি, দ্রাবকের ভরটাকে আমরা W2 দিয়ে দেখাচ্ছি, আর দ্রবের ভরটাকে W1 দিয়ে দেখাবো। অবশ্য চাইলে ওইটাকে স্মল ডাব্লিউ, এটাকে ক্যাপিটাল ডাব্লিউ দিয়েও দেখানো যাইতো, কিন্তু তাতে আবার কনফিউশন হইতে পারে। তো এটা হচ্ছে দ্রাবকের, হ্যাঁ ভাই বল। কোনটা, এইটা না এটা? কোনটা? এটা? আচ্ছা, মানে পার্থক্য হচ্ছে আগের বার নিছিলাম প্রতি লিটার দ্রবণে, এখন হয়ে গেছে প্রতি কেজি দ্রাবকে। আগের বার ছিল দ্রবণ, এখন দ্রাবক, আর বাকিটুকু সেম আছে, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। তো এবার আসি, তো উপরে মোল সংখ্যা, নিচে হচ্ছে এবার ভর, দ্রাবকের ভর, সেটাকে W2 দিয়ে লিখছি। আর মোল সংখ্যাকে আবার জানি আমরা এইভাবে লেখা যায় W/M। এবার এই ডাব্লিউটাকে আমরা W1 দিয়ে লিখতেছি, W1 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, আর নিচে থাকলো W2। আচ্ছা, এটা কিন্তু কেজিতে, কেজি। তো এখন আবার যদি আমাদের কোশ্চেনে গ্রামে দেওয়া থাকে, তো আমরা এই আগেরটা যেমন মিলিলিটারে দেওয়া থাকলে 1000 দিয়ে ভাগ করে নিছিলাম, এই W2টা যদি আমাদের কেজিতে না দিয়ে গ্রামে দেওয়া থাকে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, উপরে আসবে হচ্ছে W1 ডিভাইডেড বাই এম, আর নিচে আসতেছে W2, যেটা গ্রাম, এই পাশে আমি গ্রাম লিখলাম, আর নিচে হচ্ছে 1000 দিয়ে ভাগ দেব যাতে কেজিতে চলে যায়। ওকে, তাহলে আলটিমেটলি লাস্টে আমার এই সিএম এর সমীকরণটা যেরকম দাঁড়াচ্ছে সেটা এরকম আসতেছে, মোলালিটি সিএম ইকুয়ালস টু আসতেছে, উপরে আসতেছে W1 ইন্টু 1000, আগের বার যেটা W ইন্টু 1000 ছিল, নিচে আসতেছে ক্যাপিটাল এম, আগের বার ছিল ভি, এখানে হয়ে যাচ্ছে W2, এটা হচ্ছে গ্রামে। ওকে, তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মোলালিটি নির্ণয়ের সূত্র। যদি কখনো দ্রাবক, আচ্ছা তাহলে পরিচয়গুলো একটু বলে দিই, কোনটার কি পরিচয়। W1টা হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর গ্রামে, এম হচ্ছে দ্রবের আণবিক ভর, দ্রবের আণবিক ভর, আর W2 হচ্ছে দ্রাবকের ভর, নট দ্রবণ, দ্রাবকের ভর, বারবার কিন্তু বলতেছি এটা দ্রবণ না, দ্রাবকের ভর, এটাও গ্রামে। তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো।
আচ্ছা, এখন আরেকটা ব্যাপার, তাহলে এটার এককটা কি আসতেছে? এই উপরে হচ্ছে মোল আর নিচে হচ্ছে কেজি, মানে মোল পার কেজি। এবার আগের বার ছিল মোল পার লিটার, তাহলে এই মোল পার কেজিকে আমরা, এটার এককটাকে এই মোল পার কেজি যেটা ছিল, এটার আরেকটা নাম হচ্ছে, এটাকে আগের বার যেমন আমরা মোলার বলতাম, এটাকে বলবো মোলাল, এভাবে আহ, ইয়া স্মল লেটার দিয়েও লিখতে পারে। এটা হচ্ছে মোলাল, আগের বার ছিল মোলার। ওকে। আচ্ছা, আর এটাকে ছোট করে লেখার কোনো ওয়ে নাই, লিখলেই পুরাটাই লেখা লাগবে। আচ্ছা, কারো কি এটুকু কোনো কোশ্চেন আছে? আগের বার এম ছিল দ্রব্যের আণবিক ভর, এই এম দুই ক্ষেত্রেই তাই, দ্রব্যের আণবিক ভর। আগের বারও এমটা ক্যাপিটাল এম দ্রব্যের আণবিক ভরই ছিল, খালি নিচে চেঞ্জ হয়েছে। আগের বার নিচে ছিল দ্রবণের আয়তন, এবার নিচে আসছে দ্রাবকের ভর। ওকে। এই দ্রবণ যখন বলতেছি আমরা, দ্রবণ মানে লবণ পানি দুইটা মেশানো অবস্থায় তার আয়তন। আর যখন শুধু দ্রাবক বলতেছি, তার মানে লবণ ছাড়া আমি যেটুকু পানি মিশাইছি তার ভরটা শুধু লাগবে। ওকে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। এই মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। আহ, আচ্ছা, এইবার আসি, ওই বারবার যে বললাম কেন তাপমাত্রা উপরে নির্ভর, ওই স্থির তাপমাত্রা ওটাই বলা লাগবে, এটাই কেন না বললেও চলবে। এই কোশ্চেনটা খ নাম্বারের জন্য আসে। তো এখানে সেটাকে নোট আকারে আমি লিখে দিচ্ছি যে মোলারিটি তাপমাত্রা নির্ভরশীল হলেও মোলালিটি, মানে এখন যেটা বের করলাম, মোলালিটি তাপমাত্রা নির্ভরশীল নয়। তো এটা রিজন কি? রিজন হচ্ছে মোলারিটি ছিল এস ইকুয়ালস টু এন বাই ভি। আচ্ছা, এন বাই ভি। তো মোলারিটি মানে হচ্ছে এই দ্রবণের আয়তন, আর আমরা জানি আয়তন হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। তো আমরা লিখতে পারি, যেহেতু মানে এখানে শর্টে আমি অ্যান্সারটাকে লিখে দিচ্ছি, তোরা এগুলা বই থেকে পড়ে নিতে পারিস, যে এস ইকুয়ালস টু এন বাই ভি, যেহেতু আয়তন ভি, এটা লিখলাম ভি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। আমরা জানি যে তরল পদার্থের আয়তন তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। হ্যাঁ, পরিবর্তিত হয়। তাইলে আমি এই তাপমাত্রায় এখন একটা দ্রবণের যা ঘনমাত্রা পাবো, তাপমাত্রা বাড়াই দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অথবা তাপমাত্রা কমাই দিলে সেটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তার মানে যেহেতু ভি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, তাই মোলারিটি বা এস, এই যে এস লিখলাম, এস তাপমাত্রার উপর নির্ভরশীল। মানে তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হবে। কিন্তু মোলালিটির মধ্যে কি হয়েছে? দেখ, মোলালিটির মধ্যে দুইটাই ভর। ওই কথাটা লিখলাম না, আমি মুখে বলে দিচ্ছি। মোলালিটির মধ্যে দুইটাই ভর। ওকে। এটাও ডাব্লিউ, এটাও ডাব্লিউ, এখানে কোথাও ভি নাই, আয়তন নাই, এখানে আণবিক ভর, এটা তো চেঞ্জ হবে না কখনোই। তো এটা দ্রবের ভর, দ্রবের নিচেও দ্রাবকের ভর। তাপমাত্রার সাথে আয়তন চেঞ্জ হয় কিন্তু ভর চেঞ্জ হয় না, ভর একটা স্থির জিনিস। যেহেতু ভর তাপমাত্রার উপরে নির্ভরশীল না, সুতরাং, আচ্ছা, পরের ক্ষেত্রে আমি আহ, এটুক তোদের লেখা হয়েছে। আচ্ছা, তাহলে কিন্তু এটা লিখতে পারিস, যে কিন্তু ভর তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় না, তাই এই যে সিএম তাপমাত্রার উপর নির্ভরশীল নয়।
ওকে, যে এখানে যেহেতু দুইটাই ভর, আর ভর তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় না, তার মানে যেটা ওই মোলারিটি যেটা তাপমাত্রা নির্ভরশীল ছিল, কিন্তু এই যে মোলালিটি সেটা তাপমাত্রার উপরে নির্ভরশীল না। ওকে, এই জন্য আমরা মোলারিটির সংজ্ঞায় স্থির তাপমাত্রা কথাটা উল্লেখ করি নাই। কিন্তু কেউ যদি মোলারিটির সংজ্ঞায় সংজ্ঞায় ওই না বলে, স্থির তাপমাত্রা কথাটা উল্লেখ না করে, তাহলে অবশ্যই মার্ক কেটে দিবে, আই মিন সংজ্ঞাটাই কেটে দিবে। এইটুকে কারো কোশ্চেন আছে? আস্তে আস্তে তোদের মাথা গরম হবে, একটু ধৈর্য রাখিস, আমি গরম না করার চেষ্টা করব। ওই স্থির তাপমাত্রা কথাটা যদি মোলারিটির সামনে না লিখিস তাহলে সংজ্ঞা কেটে দিবে। আচ্ছা, এইবার পরেরটায় আসতেছি। ঘনমাত্রা আরো কয়েকটা টাইপে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে নরমালিটি। যদিও এটা এখন ইউজ হয় না, এটা আগে ইউজ হইতো, কিন্তু স্যারদের খুব ভাল লাগার একটা জিনিস, সো দিয়ে দিবে বা অবজেক্টিভে দিয়ে দিবে। তো আগে সংজ্ঞাটা বলে নেই, সংজ্ঞাটা শুনে আগেই মানে হা হুতাশ করার দরকার নেই, আস্তে আস্তে বুঝবি যে এটা হচ্ছে স্থির তাপমাত্রায় দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের, এটা অনেকটা ওই যে মোলারিটি সংজ্ঞার মতোই। মোলারিটি সংজ্ঞার মধ্যে ছিল স্থির তাপমাত্রায় দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, ওই জায়গায় চলে আসবে এবার গ্রাম তুল্য সংখ্যা। গ্রাম তুল্য সংখ্যা এই কথাটা এভাবে বলে, গ্রাম তুল্য সংখ্যাকে তার নরমালিটি বলে। আস্তে আস্তে বুঝাবো গ্রাম তুল্য সংখ্যাটা কি, আর খুব সহজেই আমরা মোলারিটি থেকে এটা বের করে ফেলতে পারবো। খালি আগে একটু দেখে নে যে কিভাবে আসছে। তো এই নরমালিটি তাইলে সংজ্ঞা অনুযায়ী যদি লিখি যে নরমালিটি একটা কি, সেটাকে ম্যাথমেটিক্যালি লিখতে গেলে এরকম ব্যাপারটা আসে, নরমালিটি এটা ইকুয়ালস টু হচ্ছে উপরে হচ্ছে দ্রবের গ্রাম তুল্য সংখ্যা, যেটা দ্রবের মোল সংখ্যা ছিল সেটা এবার হয়ে যাবে দ্রবের গ্রাম তুল্য সংখ্যা, আর ডিভাইডেড নিচে হচ্ছে দ্রবণের আয়তন লিটারে, দ্রবণের আয়তন। তাহলে এইটাকে আমরা এই গ্রাম তুল্য সংখ্যা যেটা, সেই জিনিসটাকে কিভাবে লেখা যায়, যেমন ইয়া ছিল কি মোল সংখ্যা সমান সমান কি লিখতাম, ভর বাই আণবিক ভর। ওকে, এরকম গ্রাম তুল্য সংখ্যা এটা সমান সমান কি, আমি একটু পাশে লিখে দিচ্ছি, এটুক লেখা হয়েছে সবার? আচ্ছা, গ্রাম তুল্য সংখ্যা এটা ইকুয়ালস হচ্ছে, ওটা যেমন ভর বাই আণবিক ভর ছিল, এটা হবে ভর বাই তুল্য ভর। ভর বাই তুল্য ভর, তুল্য ভর কি জিনিস বলবো, মাথা গরম করা লাগবে না। এই তুল্য ভর সেটা আবার কি জিনিস, এবার মনে হয় মাথা গরম হয়ে যাবে যদি না চাইলেও। আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। হ্যাঁ ওই তো আসতেছি, মাথা গরম হবে আর কি। তো তুল্য সংখ্যা কি জিনিস বলতেছি। তো আহ, কি দাঁড়াচ্ছে, ভর বাই তুল্য ভর, তুল্য ভরকে আবার লেখা যায় আণবিক ভর বাই তুল্য সংখ্যা। ওকে,
তুল্য সংখ্যা কি জিনিস সেটা আমি একটু পরে আসতেছি, তার আগে সূত্রটাকে এনে নিই, সূত্রটা দেখতে কেমন হবে। আমরা আণবিক ভরকে তো এম দিয়ে দেখাই, আর তুল্য সংখ্যাটাকে আমরা ই ই দিয়ে দেখাবো, ইকুইভ্যালেন্স নাম্বার স্মল ই দিয়ে দেখাবো। ওকে, তাইলে একটু আমরা এখানে ওই জিনিসগুলো বসাই, আগে দেখি সূত্রের আকারটা আগে সহজ আকারে নিয়ে আসি, পরে আমি তুল্য সংখ্যা কি জিনিস বলতেছি। তুল্য সংখ্যা কি, তুল্য ভর কি, সেটা মানে তুল্য সংখ্যা বুঝলেই তুই তুল্য ভর কি জিনিস বুঝে যাচ্ছিস। আচ্ছা, তো আগে এইখানে গ্রাম তুল্য সংখ্যার জায়গায় আগে এটা বসাই যে ভর বাই তুল্য ভর, তার মানে আমরা এভাবে লিখতেছি, এই ভর হচ্ছে ডাব্লিউ, আমরা ভরকে, দ্রব্যের ভর সেটাকে ডাব্লিউ দিয়ে লিখি, আর তুল্য ভর সেটাকে আমি এভাবে লিখতেছি ডাব্লিউ ই কিউ, মানে ইকুইভ্যালেন্স ওয়েট। ওকে, ইকুইভ্যালেন্স ওয়েট, ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ। ওকে, তাইলে শোন, আমরা এই ভরকে দেখাচ্ছি ডাব্লিউ দিয়ে, আর তুল্য ভরকে দেখাচ্ছি ডাব্লিউ ই কিউ দিয়ে। ওকে, এই তুল্য ভরটা হচ্ছে ডাব্লিউ ই কিউ, ই কিউ দিয়ে বুঝাচ্ছি ইকুইভ্যালেন্স ওয়েট। আচ্ছা, তো এই দ্রব্যের গ্রাম তুল্য সংখ্যা সে জায়গায় ওটা বসাই দিলাম ডাব্লিউ বাই ডাব্লিউ কিউ, আর নিচে হচ্ছে দ্রবণের আয়তন যেটাকে আমি ভি দিয়ে লিখছিলাম, সো ভি থাকলো, ভি হচ্ছে লিটারে, এরকম আসে। ওকে, আচ্ছা, তাহলে আমি পরের লাইনে কি লেখা যায় আবার, এই ডাব্লিউ ই কিউ, এই ডাব্লিউ ই কিউ মানে হচ্ছে আবার এম বাই ই, ডাব্লিউ ই কিউ মানে হচ্ছে এম বাই ই। আচ্ছা, এটাকে আগে একটু এভাবে লিখে নেই যে এটা আসতেছে এরকম ডাব্লিউ, আর নিচে হচ্ছে ডাব্লিউ ই কিউ ইন্টু ভি লিটারে। এটা হচ্ছে নর্মালিটি, ক্যাপিটাল এন দিয়ে দেখায়। আমি এখন এই লাইনটাকে উপরে নিয়ে আসবো, আমি এই জিনিসটা মুছে দিলাম। তাহলে এরকম আসতেছে ডাব্লিউ, এই যে ডাব্লিউ ইকিউটাকে নিচে নিয়ে আসছি, তাহলে ইকিউ, এই ডাব্লিউ ইকিউ সমান সমান আবার ছিল এম বাই ই, তো ওটা ওখানে বসাই দিচ্ছি। তার মানে আমার পরের লাইনটা এরকম আসতেছে, এন ইকুয়ালস টু ডব্লিউ, আর নিচে হচ্ছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ই, আর ওই যে ভি, ভি যেটাকে লিটারে আছে, ওই ভিটাকে আমরা ওই ইয়া করে ফেলি, এমএল এ নিয়ে যাই। তাহলে ভিটাকে যদি আমরা এমএল এ নিয়ে যাই, তাহলে ওই যে 1000 দিয়ে ভাগ দিই, তাহলে এরকম দাঁড়াচ্ছে। এবার যদি আমি উল্টায় দিই, তাহলে ব্যাপারটা এরকম আসতেছে, ই ও উপরে চলে যাচ্ছে, 1000 উপরে চলে যাচ্ছে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। ই কে আমি আলাদা করে রেখে বাকিটাকে এভাবে লিখি, ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি। দেখ, তোদের চিরচেনা একটা সূত্র চলে আসছে, ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি, আর ইটাকে আলাদা করে রাখছি। তাহলে লাস্ট যেটা লাইনটা আমরা পাইলাম, এই সানজু তোরটা থেকে কি সাউন্ড আসে নাকি? কারটা থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট কর। লাস্টে আমাদের এন সমান সমান যেটা আসতেছে দেখ ই, আর এটা হচ্ছে মোলারিটি এস, তার মানে ই সমান এই এন সমান সমান আসতেছে এরকম এস ইন্টু ই, এন সমান সমান এস ইন্টু ই, মানে মোলারিটি সমান সমান এই সরি, নর্মালিটি সমান সমান মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। আমি তুল্য সংখ্যা কি বলবো এখন, তার মানে তোরা যদি পরীক্ষা এগুলা ভুলেও যাস বা এগুলা মনে না রাখলেও কোনো প্রবলেম নাই, তোকে যদি কখনো নর্মালিটি বের করতে বলে, তুই ফার্স্টে এস বের করবি, আই মিন মোলারিটি বের করবি, তারপরে ইটা দিয়ে গুণ দিবি। ই কেমনে বের করবো বলতেছি। তাহলে নর্মালিটির এককটা কি, নর্মালিটির এককটা হচ্ছে নর্মাল, আই মিন এক নর্মাল, দুই নর্মাল ভাবে বলে, শুধু এন দিয়ে লেখা হয়। ওকে, নর্মাল এভাবে বলে, অর শুধু এন, এক নর্মাল দ্রবণ, দুই নর্মাল দ্রবণ এভাবে বলে। আচ্ছা, তাইলে নর্মালিটি ইকুয়ালস টু হচ্ছে মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। যদি ভুলে যাস, এটাকে এভাবে মনে রাখতে পারিস, নাসা, আই মিন এন আগে, কখনো এরকম উল্টাপাল্টা হয়ে যায় যে এস সমান সমান এন ই ছিল, না এন সমান সমান এস ই ছিল, এই নাসা দিয়ে মনে রাখিস, আগে এন পরে এস। ওকে, আচ্ছা, এখন আমরা এই ই বা তুল্য সংখ্যাটা কি এটা একটু দেখে আসি, তুল্য সংখ্যা জিনিসটা কি। কঠিন লাগলে বলিস। আরে কত কিছু কত কিছু হইতে পারে এন, কখনো কখনো ঘূর্ণন সংখ্যা, আগের দিন তো আমরা এন কে ঘূর্ণন সংখ্যা বলছি।
কম্পন সংখ্যাও বলছি। এখন আমি কোন সাবজেক্টে কি ইউজ করতেছি এটা হচ্ছে ব্যাপার। আমাদের এগুলা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিনিস। যদি কখনো মানে আর কি কেমিস্ট্রি রিলেটেড কোনো জায়গায় নর্মালি এস দিয়ে ঘনমাত্রাই বুঝে, কিন্তু সবসময় যে এস দিয়ে ঘনমাত্রা হবে নাও হইতে পারে, এস দিয়ে দ্রাব্যতাও হইতে পারে, তো অনেক কিছুই হইতে পারে। এগুলা আসলে এভাবে বলে লাভ নাই। ওকে, তুই যখন যে সূত্র ইউজ করতেছিস তখন স্যার বুঝে নিবে তুই কি বুঝাচ্ছিস। আচ্ছা, এবার আসি, মানে তুই চাইলে এরকম করতে পারতি যে এই যে ধর বা দিয়ে আমরা নর্মালিটি বুঝাইলাম, তা দিয়ে ঘনমাত্রা বুঝাইলাম, আর ই, তাহলে বা ইকুয়ালস টু তাই এটাও বলতে পারতাম, তাতেও কিছু আসে যাইতো না। ওকে, কিন্তু তখন এই পরিচয়গুলো আমার বলে দেওয়া লাগতো। আচ্ছা, তো এবার আসি আমরা এইখানে তুল্য সংখ্যাটা কিভাবে বের করব। তুল্য সংখ্যা বের করার সহজ ওয়ে, তো তুল্য সংখ্যা হচ্ছে এখানে আমি লিখতেছি যৌগ, আর এখানে লিখতেছি তার তুল্য সংখ্যা বা ই। মানে যদিও তুল্য সংখ্যাটার সংজ্ঞাটা এইটা না, কিন্তু এখন আপাতত তোরা এটাই জানবি। পরে যখন আমরা সেকেন্ড পেপারের 4 নাম্বার চ্যাপ্টার পড়বো তখন তুল্য সংখ্যার এক্সাক্ট সংজ্ঞাটা জানবো। এখন খালি কিভাবে আমরা তুল্য সংখ্যাটা মনে রাখতে পারি সেটা। যদি যৌগটা অ্যাসিড হয় তাহলে তার তুল্য সংখ্যা হবে প্রতিস্থাপনীয় এইচ সংখ্যা। কয়টা প্রতিস্থাপনীয় এইচ বা হাইড্রোজেন পরমাণু আছে, যেমন HCl, HCl এর মধ্যে একটা এইচ সে এইচ প্লাস আকারে ছেড়ে দিতে পারে। ওকে, তার মানে ওর তুল্য সংখ্যা হবে 1। ওকে, যদি H2SO4 বলি ওর তুল্য সংখ্যা হবে 2, এভাবে। আচ্ছা, যদি সেটা ক্ষার হয় তাহলে তার তুল্য সংখ্যাটা বের করবো আমরা প্রতিস্থাপনীয় OH সংখ্যা। যদি বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে তার তুল্য সংখ্যা হবে NaOH, মানে একটা OH আছে, প্রতিস্থাপনীয় একটা OH পরমাণু আছে, তাহলে তার তুল্য সংখ্যাটা হবে 1। আর যদি ইয়া হয় ওই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয় তাহলে তার তুল্য সংখ্যাটা হবে 2। এরকম যে কয়টা OH আছে তার মধ্যে প্রতিস্থাপন করার মতো। ওকে, তারপর আমাদের 3 নাম্বার, যদি সেটা লবণ হয়, যদি যৌগটা লবণ হয় যেমন NaCl, Na2CO3, সোডিয়াম কার্বনেট, এরকম লবণ হইলে সেক্ষেত্রে আমরা ক্যাটায়নের মোট চার্জ, সেই সংখ্যাটা হবে হচ্ছে তুল্য সংখ্যা ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের যদি বলে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ওকে, তো এখানে ক্যাটায়ন কোনটা? সোডিয়াম। তো আমরা ওই যে জারণ সংখ্যা জানি, এখানে সোডিয়াম 2টা আছে, সোডিয়ামের প্রত্যেকটা চার্জ হচ্ছে +1 করে, তার মানে 2টা আছে, মোট চার্জ হবে 2 +2। আই মিন চার্জ সংখ্যাটা নিব, ক্যাটায়নের মোট চার্জটা নিব। যদি এটা NaCl হয়, ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, তার চার্জ +1, তাহলে চার্জ একটাই আর কি, তাহলে ওর জন্য হবে সেটা তুল্য সংখ্যা হবে 1। এভাবে আমরা তুল্য সংখ্যা বের করব লবণ হইলে। 4 নাম্বার, যদি জারক হয়, আমরা ওই যে 9-10-এ যে জারক বিজারক পরে আসি, আপাতত জারক বিজারক তোদের লাগবে না, এটাও সেকেন্ড ইয়ারে গিয়ে জারক বিজারকেরটা লাগবে। তখন আমরা আবার শিখবো যে জারক কয়টা জারক আছে বা ওগুলার কয়টা করে ইলেকট্রন নেয় বা ছাড়ে, সেগুলো তখন জানবো। আপাতত শুধু লিখে রাখ, জারক হইলে আমরা জানতাম যে 9-10-এ পড়ে আসছিলাম যে জারক গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, তাইলে তার হচ্ছে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা, এই সরি তুল্য সংখ্যা। আর যদি বিজারক হয়, আমরা জানি যে বিজারক ইলেকট্রন দান করে, তার তুল্য সংখ্যাটা বের করব ত্যাগকৃত বা দানকৃত ইলেকট্রন সংখ্যা। আমি অঙ্কের উদাহরণ দিচ্ছি, বুঝে যাবি, সমস্যা নাই, পেন নেওয়ার দরকার নেই। এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তার মানে এখন তুল্য ভর কি হবে? তুল্য ভর হবে, বলছে আণবিক ভরকে যদি
তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিই। যেমন ধর আমাকে বললো HCl এর তুল্য ভর কত, এটা যদি বের করতে বলে, এই যে তুল্য ভরকে আমরা WeQ দিয়ে দেখাইছিলাম, WeQ HCl এর জন্য বের করতে বললো, তাহলে উপরে রাখবো আণবিক ভর, মানে হচ্ছে HCl এর আণবিক ভর হচ্ছে 36.5, আর ওর মধ্যে প্রতিস্থাপনী হাইড্রোজেন পরমাণু আছে একটা, তার মানে ওর তুল্য ভরটা ওই আণবিক ভরের সমান হবে। যদি আমাকে বলে ইসের জন্য H2SO4 এর জন্য, তাহলে সেই ক্ষেত্রে হবে H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98, তার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু, সে দুইটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, আই মিন H+ আকারে, তাইলে ওর জন্য তুল্য ভরটা হবে 45। ওকে, H2SO4 এর তুল্য ভর হবে 45। তো এভাবে আমরা তুল্য ভর বের করে নিতে পারবো। আচ্ছা, তো আমাদের যদিও এগুলা দরকার হচ্ছে না, আমরা তো লাস্টে সুন্দর সূত্র নিয়ে আসছি যে আমরা মোলারিটি বের করে পরে তার সাথে তুল্য সংখ্যাটা গুণ দিয়ে দিয়ে নর্মালিটি বের করে ফেলবো। আমি উদাহরণ দিচ্ছি। ধর তোকে বলা হইলো যে ইয়া আহ, আচ্ছা, এরকম দেওয়া থাকলো 9-10-এ যেরকম চিত্র আঁকা থাকতো, যে 250 ml, এটা ধর সোডিয়াম কার্বনেট Na2CO3। ওকে, এটার মধ্যে বলে দিছে যে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত অবস্থায় আছে। এখন তোকে কোশ্চেন করা হইলো এই দ্রবণের নরমালিটি কত। তো এই দ্রবণের নরমালিটি যদি বের করতে হয়, তাহলে আমরা কি করব, ফার্স্টে এস বের করব। তো এস সমান সমান ছিল W × 1000/m × v। কে একজন ক্যালকুলেটর নিস হাতে, এটা ml এ। তো W হচ্ছে 5, আর দ্রবণ হচ্ছে 250, 1000, এটা তো 1000 থাকবে। এম হচ্ছে সোডিয়াম কার্বনেটের 106, আর ওই আয়তন হচ্ছে 250 ml। তো এখন কত আসে, কেউ একজন আমাকে হিসাব করে বলতো এস কত আসে। 0.188 নাকি? আচ্ছা, তাহলে 89 নিলাম আমরা, 89 মোলার। এটা আসছে মোলারিটিতে, এটা কিন্তু মোল বলা যাবে না, এটা মোলার, এই ভুলটা করা যাবে না। তো আমাকে এখন সুতরাং নরমালিটি এন সমান সমান ছিল এস ইন্টু ই, তাহলে এস হচ্ছে 0.189, আর ই হচ্ছে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ, তার মানে এখানে ক্যাটায়ন সোডিয়াম, তো সোডিয়াম প্লাস এখানে ওর দুইটা আছে, সো 2, তার মানে ওর তুল্য সংখ্যা হচ্ছে ই এর মান হচ্ছে 2। কত হয় এবার দেখতো একটু, কত আসে? 0.377 নর্মাল। এটা কিন্তু এন লিখতে হবে, আগেরটা ছিল মোলার, এবার এটা হচ্ছে নর্মাল। এটুকু কি বোঝা হয়ে গেছে? তোদের কি ওভার হয়ে গেছে, মানে আর নিতে পারবি তোরা? আচ্ছা, 0.378, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, কি হয়েছে বুঝি নাই তোর কাছে? আচ্ছা, তুই তো পরে এসে জয়েন করছিস, সেজন্য মনে হয় বিরক্ত লাগতিস। আচ্ছা, এই বাকি সবাই কি বলিস, আমি কি এই পর্যন্ত রাখবো নাকি আরেকটু দেখাবো? আচ্ছা, ওই মোলালিটির একটা অঙ্ক দেখি, দেখাইতে পারি কিনা, ওইটা দেখাই শেষ করে দিই। যদিও মোলালিটির অঙ্ক ওরকম আসলে, আচ্ছা আমরা নিজেদের মতো করেই একটা করি। ধর কোশ্চেন এরকম বললো, আরো এখনো মোলার এই যে ঘনমাত্রাকে আরো কয়েকভাবে প্রকাশ করা যায়, সেগুলা তাইলে আমি আজকে ওখানে যাচ্ছি না। তো আর একটা অঙ্ক দেখাচ্ছি, যে মোলালিটি বের করতে বললো ধর, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, বললো যে 250 গ্রাম, আচ্ছা 500 গ্রাম, 500 গ্রাম পানিতে, এই যে দ্রাবক বলে দিছে কিন্তু, হ্যাঁ দ্রবণ বলে নাই, 500 গ্রাম পানিতে আহ
ধর 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করলে ওই দ্রবণের মোলালিটি কত? তাহলে এবার ব্যাপারটা ওই সি বা সিএম যেটা দিয়ে লিখি, তাহলে এবার হচ্ছে আগে হচ্ছে ডাব্লিউ ওয়ানটা হচ্ছে দ্রব, সেটা হচ্ছে 10, আর 1000 তো সূত্রের 1000, এম হচ্ছে 106 সোডিয়াম কার্বনেটে, আর ডাব্লিউ টু যেটা হচ্ছে দ্রাবক 500 গ্রাম পানি। ওকে, 500, তাহলে এটা কত আসে দেখতো? এত মোলাল, সরি মোলার না কিন্তু মোলাল, কত হয় রে? 0.1886, মানে হচ্ছে 18, আচ্ছা 1886, আচ্ছা থাকুক, এত মোলাল। আচ্ছা এই অঙ্কটা এভাবেও বলতে পারতো 500 গ্রাম দ্রবণে 500 গ্রাম দ্রবণে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করলে ওই দ্রবণের মোলালিটি কত। মোলালিটি যখন চাইছে তখন আমি দ্রবণ নিব না, দ্রবণ থেকে দ্রাবক বাদ দিলে আমরা জানি দ্রবণ থেকে দ্রব বাদ দিলে আমরা দ্রাবক পাই। তো তখন আমরা এই 500 থেকে এই 10 বাদ দিয়ে ওখানে 490 লিখতাম। সবাই কি বুঝছিস ব্যাপারটা? যদি বলে দিত 500 গ্রাম দ্রবণে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, তার মানে 10 গ্রাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, বাকি 490 গ্রাম হচ্ছে দ্রাবক। আমার লাগবে কিন্তু তখন দ্রাবকটা, তখন এটা কিন্তু 490 গ্রাম হইতো। সবাই বুঝছিস? কথা কয় না কেন পোলাপান? ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের এখনো ঘনমাত্রার আরো কয়েকটা এককে ঘনমাত্রাকে প্রকাশ করা যায়, সেগুলা নেক্সট ক্লাসে আমরা দেখব, আই মিন পরবর্তী মঙ্গলবারে। আর একই সাথে আমরা ওই এই ঘনমাত্রা রিলেটেড আরো কিছু অঙ্ক আছে সেগুলা করব। আর আমি কিন্তু বলছি যে বইয়ের সিরিয়াল আমি একটু ওলট পালট করতেছি এবার, কিন্তু সবগুলাই চলে আসবে। আল্লাহ হাফেজ, তো ভালো থাকিস সবাই, টাটা।